মোহনা টিভির পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। সারা দাও বাংলাদেশ টিম ঘুরে বেড়াচ্ছে প্রতিটি সেক্টরে, প্রতিটি মানুষের কাছে, বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে অনুসন্ধানী প্রশ্ন নিয়ে। যে প্রশ্ন করতে পারে না সাধারণ জনগণ, সে প্রশ্ন নিয়েই আমাদের টিম পৌঁছে যায় সেই সকল মানুষের কাছে, জানতে চায় নানান কিছু। এবং আজকে যার কাছে আমরা চলে এসেছি তিনি হলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব রিয়াজুর রহমান রিয়াজ। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা করছেন। সাংবাদিকতার একাল সেকাল নানা কাল তার দেখা হয়েছে অনেক কিছু। তার কাছ থেকেই জানতে চাইব বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, সমসাময়িক রাজনীতি সহ বাংলাদেশ নিয়ে সার্বিক পরিস্থিতি, সবকিছুই জানতে চাইব তার কাছে। স্বাগতম সারা দাও বাংলাদেশ অনুষ্ঠানে আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মোহনা টেলিভিশন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে সাংবাদিকদের পরিস্থিতি কেমন বা কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনি বলেছেন যে সাংবাদিকের একাল এবং সেকাল, বিশ্বে নেয় বাংলাদেশে যদি আপনার বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের উন্নততর রাষ্ট্রে যেগুলো আছে সেগুলোর সাথে তাল মিলিয়ে যদি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে মানুষের যে প্রত্যয়, সেটা যদি আপনি চিন্তা করেন, সাংবাদিকতার সঠিক চর্চা এবং সঠিক সাংবাদিকতার কোনো বিকল্প নেই। আমরা অতীতে দেখেছি যে বাংলাদেশে সাংবাদিকতার যে যে লেজুরভিত্তিক দলকানা সাংবাদিকতা যা আমরা দেখে যাচ্ছি এ যাবৎকালে, সেখান থেকে আমরা অনেক কিছুই শিখেছি এবং অনেক কিছুই আমরা সতর্ক হয়েছি। রাজনৈতিক ছত্রছায়ায় অনেক সাংবাদিকতা ছিল, অনেকে সাংবাদিক না হয়েও সাংবাদিক নেতা হয়ে যায়। এই প্রবণতা থেকেই আমরা দেখেছি যে গত 5 আগস্টের পরবর্তী সময়ে এই দেশের একটি পরিবর্তন এসেছে, নতুন একটি বাংলাদেশ এসেছে এবং এই নতুন বাংলাদেশের এই দেশের জনগণের স্বপ্ন ছিল বা আছে যে একটি গণতান্ত্রিক সরকার দ্রুত আসবে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থাকবে, সেটারই কিন্তু জনগণ আশা করছে। অতীব দুঃখজনক হলেও সত্য যে এখনও আমরা সেই সাংবাদিকতার যে দলকানাদের সাংবাদিকতা, সেখান থেকে আমরা অনেকটাই বের হয়ে আসতে পারিনি। এ থেকে উত্তরণের উপায় আমি বর্তমানে প্রেক্ষাপটে আমরা আশা করতেছি যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেখান থেকে উত্তরণের উপায় হচ্ছে যে আমরা এই নতুন একটি সরকার আসবে, সেই সরকারের আমলে যে সাংবাদিকরা যাতে সঠিক তাদের চর্চা লেখনীর মাধ্যমে প্রকাশ করতে পারে এবং জনগণ উপকৃত হয় এবং জনগণ সঠিক বার্তাটা ওই সাংবাদিকদের মাধ্যমে যে পায়, সে লক্ষ্যেই কিন্তু এই দেশের মানুষ কিন্তু হাঁটছে এবং এই সঠিক সাংবাদিকতা যারা করে সেটাই তারা প্রত্যাশা করছে। 5ই আগস্টের পরবর্তীতে আমরা সত্যিকার অর্থে সাংবাদিকতা দেখতে পাবো। আপনি কি মনে করেন আসলে কি সেই আশা সম্পূর্ণ সার্থক আমরা হয়েছি? এটাই কি জনমনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই সমস্যা নিরসনে আমাদের সকলেই, আমি আমার অবস্থান থেকে আমাকে আগে শুদ্ধ হতে হবে। আমি যে সাংবাদিকতা পেশায় আছি এবং আমি কি সঠিক সাংবাদিকতা চর্চা করছি কিনা, বা আরেকটি পলিটিক্যাল সরকার ক্ষমতায় আসলে আমি তাদের লেজুরভিত্তিক হব কিনা। আমরা বিশ্বাস করি যে সামনে যে সরকার আসবে জনগণের সঠিক ভোট প্রয়োগের মাধ্যমে সে সরকার আসবে এবং জনগণের কাছে সে জবাবদিহি থাকবে এবং আমি মনে করি যে সাংবাদিকদের যে মুক্ত চর্চার বিকাশ সেটা ফিরে আসবে। আর যদি সেটা না আসে তাহলে ওই সরকারই তাহলে পতিত সরকারের মতোই তারাও সে আস্থা করে নিক্ষেপ হবে বলে আমি মনে করি। একজন বক্তা, আমি তার ইন্টারভিউ করছিলাম, তিনিও একটি পত্রিকার, স্বনামধন্য পত্রিকার সম্পাদক। তিনি বলেছিলেন সাংবাদিকরা এখন মোর দ্যান পলিটিশিয়ান, অর্থাৎ রাজনীতিবিদদের চেয়েও বড় রাজনীতিবিদ হয়ে গেছে বর্তমান সাংবাদিকরা। আপনি একজন সাংবাদিক নেতা, আপনি কি তার এই কথার সাথে সহমত পোষণ করবেন? এই যে সাংবাদিকতা এই লেজুর ভিত্তিক যেটা রাজনৈতিক বেড়াজালের এখান থেকে বের হতে, তবে কিন্তু পুরোপুরি একটি মূল পেশাদার যারা সাংবাদিকতা করে বেসিক্যালি, তারা কিন্তু আসলে নিজেকে নেতা হিসেবে জাহির করে না। তারা সবসময় গণমাধ্যমের সঠিক চর্চা নিয়ে ব্যস্ত থাকে। যারা সঠিক সাংবাদিক তাদের কিন্তু এই দেশ ও জাতি কিন্তু তাদের পরিচয় নাই, তাদেরকে চেনেই না, কারণ তারা কর্মযজ্ঞে ব্যস্ত থাকে। ওইটাই হচ্ছে মূল পেশাদার। এবং যারা সাংবাদিকের এই সঠিক সাংবাদিকের যারা আছে তাদের কাছে ভর করে যারা নেতা হয়, তাহলে ওই যে সংবাদকর্মী যারা আছে তাদের মতো যোগ্যতা ওই সকল নেতাদের আছে কি না সেটাও একটি প্রশ্ন। তাই আমি মনে করি যে নেতা হওয়ার আগে সঠিক সাংবাদিক হওয়া এই খুবই জরুরি। আপনারা নিশ্চয়ই জানেন যে ইদানিং সময় সাংবাদিকদের দুঃখ কষ্ট যেমন রয়েছে, অতি সাংবাদিকতার কারণে সাধারণ জনগণেরও দুঃখ কষ্ট আছে। একটি ফেসবুক পেজ খুলে কিংবা একটি ইউটিউবে পেজ খুলে একটি মোবাইল নিয়ে তারা সাংবাদিকতা করছে। আমি কখনো বিশ্বাস করি না সাংবাদিকরা চাঁদাবাজি করে। আমি বলি চাঁদাবাজরা সাংবাদিক হয়ে যাচ্ছে। চাঁদাবাজরা যাতে সাংবাদিক না হয় সেই জন্য সাংবাদিক নেতা হিসেবে আপনারা কি কি পদক্ষেপ
সরকারকে নেওয়ার আহ্বান জানাচ্ছেন? সোশ্যাল মিডিয়াকে আমরা পজিটিভ এবং নেগেটিভ কিন্তু দুটোই বলতে পারি। শুধু আপনার নেগেটিভ বললে চলবে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু অজানা কিছু দ্রুত আমরা জেনে যাই। যেটা অনেক পত্রিকা বলেন, মিডিয়া বলেন, অনেক তারা লুকিয়ে ফেলে। সেটা কিন্তু আমরা দ্রুত যখন সোশ্যাল মিডিয়ায় চলে আসে, তখন পত্রিকা বলেন, টেলিভিশন বলেন, তারাও কিন্তু জনসম্মুখে প্রচার করতে কিন্তু তারা বাধ্য হয়। আপনি একটা প্রশ্ন করছেন, বিভিন্ন পেজ খুলে দেশে অশান্তি বয়ে আনে কিছু মানে গুজব ছড়িয়ে, যে এইগুলোর একটা সরকার একটা নিয়ন্ত্রণের বিষয় আনা খুবই জরুরি, এবং ইতিমধ্যেই সরকার এইসব সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণে আনার যে একটি পদক্ষেপ নিয়েছেন, আমরা সেই পদক্ষেপের কোনো বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। সেই পদক্ষেপের যদি সঠিক প্রয়োগ যদি হতো, তাহলে এই যে গুজব ছড়ায় যে পেজগুলো, অনেক আছে যে একটা টেলিভিশনে কাজ করে মফস্বল পর্যায়ে, ওই টেলিভিশনের ওই নামটা ব্যবহার করে সে ব্যক্তিগত 3-4টা পেজ চালায়, কিন্তু আপনি দেখা যাচ্ছে ওই টেলিভিশনের ইন্টারভিউ নেয়, সে তার ওইটা ইন্টারভিউ টেলিভিশনে না দিয়ে সে তার নিজস্ব পেজে দেয়, ভিউ বাড়ে, ইনকাম করে, যার কিন্তু অপসাংবাদিকতা চলে আসে। তা আমি মনে করি এইসব সরকারের একটা নীতিমালা রয়েছে, একটা সরকারের কন্ট্রোলের ভিতরে যে সোশ্যাল মিডিয়া থাকে, এই নীতিমালা আমি দ্রুত একটি বাস্তবায়ন যদি হয়, তাহলে অপসাংবাদিকতার জন্ম হবে না। আরেকটি কথা যেটা বলছেন যে সন্ত্রাস, চাঁদাবাদের জায়গায় চাঁদাবাজরা কখনো সাংবাদিকতা না, চাঁদাবাজরা চাঁদাবাজি, যে চাঁদাবাজি করে সে কিন্তু সাংবাদিক না, কাজে সে সাংবাদিকের পরিচয় দিয়ে চাঁদাবাজি করে। বাংলাদেশের সাংবাদিকদের কল্যাণের জন্য আপনাদের মতো অনেক সংগঠন আছে, সরকারি সাংবাদিক কল্যাণ ট্রাস্টও আছে। সবকিছু মিলিয়ে সাংবাদিকদের কল্যাণ তারপরেও কেন নিশ্চিত হওয়া যাচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি যে সাগরণীর হত্যাকাণ্ড সম্পর্কে আপনি অবগত আছেন, আপনি একজন সাংবাদিক, দীর্ঘকাল ধরে আপনি সাংবাদিকতা করে যাচ্ছেন। এখনো সাগরণী হত্যাকাণ্ডর আমরা সঠিক চার্জশিট পাচ্ছি না। আমরা অনেকে জানি এবং আমরা অনুমান করি যে কারা করতে পারে, কিন্তু এখনো যে সাগরণী হত্যাকাণ্ড শুধুই নয়, একজন সাংবাদিক প্রতি নির্যাতিত হলে আমরা দেখে যাচ্ছি সাংবাদিকদের ভিতরে অনেক গ্রুপ থাকে, এক সাংবাদিকের পাশে না দাঁড়িয়ে বরঞ্চ ওই সাংবাদিক ছোট পত্রিকায়, ওরা ছোট টেলিভিশনে কাজ করে, আমরা এটার প্রতিবাদ কেন করব? যার প্রেক্ষিতে অপরাধীর পরিমাণ দিন দিন বাড়ছে। সাংবাদিকরা, প্রকৃত যে সাংবাদিক, যিনি সংবাদকর্মী, যিনি নির্যাতিত হয়েছেন, ওই সব সাংবাদিক নেতারা যারা তাদের থেকে অ্যাভয়েড করে, যার প্রেক্ষিতে সাংবাদিকদের উপর আরও নির্যাতন বাড়ে। তাই আমি মনে করি যে সব সাংবাদিক একই চোখে দেখা উচিত, এবং সাংবাদিক নেতারাও যে কোনো সাংবাদিকের উপর আঘাত আনলে দ্রুত যে মানববন্ধন বলেন, সভা সেমিনারে বলেন, আমরা দেখেছি যে 1 মাস, 3 মাস, আবার 15 দিন এরকম আন্দোলন সংগ্রাম করে, তারপর আস্তে আস্তে থেমে যায়। যে একজন সাংবাদিকের ব্যাপারে তো আপনার এখন কয়েকদিন আগে সরকার থেকে একটি নীতিমালা হয়েছে যে সরকারের মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়া একজন সাংবাদিককে গ্রেপ্তার করা যাবে না। এখনও সাংবাদিকদেরকে ব্যাপারে যদি কেউ কমপ্লেইন দেয়, আপনার প্রেস কাউন্সিল আছে, তারপরে এক সাংবাদিককে কিছু করতে হলে প্রেস কাউন্সিলকে আগে কমপ্লেইন দিতে হবে। এখন কিন্তু সেই আইনগুলো কিন্তু এখনও ভায়োলেট হচ্ছে। এখন সাংবাদিকদের উপর সরাসরি একটা মামলা হয়ে যায়, কিন্তু সরকারের আইন আছে, প্রয়োগ নাই। সঠিক প্রয়োগ যদি হয়, আমি মনে করি এই সমস্যা দ্রুত নিরসন হবে বলে আমি প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে আবারও। আপনার জ্ঞাতার্থে বলি যে বাংলাদেশে বন্য প্রাণী সংরক্ষণ আইন আছে, সাংবাদিক সুরক্ষা আইন পাশ হচ্ছে, পাশটাই হচ্ছে না। তো এই আইন আসলে বাস্তবায়ন হবে বলে আপনি কতটুকু আশাবাদী? বারবার এই সব দাবি উত্থাপন করার পরও যেহেতু এই দাবিটা বাস্তবায়ন হচ্ছে না, আমি মনে করি যে সাংবাদিকদেরকে সরকারের একটি মহল ভয় পাচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি রুদিনী ইসলামের মতো সাংবাদিক, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুদিনী ইসলাম, যে সচিবালয়ে তাকে কি নাটকীয় মঞ্চস্থ করে তাকে হেনস্থা করা হয়েছে। অবশেষে সে রুদিনী ইসলাম পুরস্কৃত হয়েছে, জামিন হয়েছে, এবং আন্তর্জাতিক পর্যায়ে সে পুরস্কৃত হয়েছে। এই রুদিনী ইসলামের মতো এরকম সাহসী সাংবাদিক যাতে জন্মগ্রহণ করতে না পারে বাংলাদেশে, সেই জন্যই আমি মনে করি সাংবাদিক সুরক্ষা আইন করতে সরকার বিভিন্ন অপশক্তি প্রয়োগ করছে, এবং তারা এখান থেকে তারা অ্যাভয়েড করছে। আপনি বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, সেই হিসেবে উত্তরটি দিবেন। সচিবালয়ে আগুন লাগলো, সমস্ত প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড হোল্ডারকে হোল্ড করে দেওয়া হলো, এর সাথে এর কারণটা কি? এবং তারপরে দেখতে পেলাম যে হাতে গোনা কয়েকটি, তাও আবার আপনাদের সংগঠন থেকে রেফারেন্স লাগবে এরকম একটি নিয়মে কয়েকজন সাংবাদিককে সেই কার্ড দেওয়া হলো। সচিবালয়ের আগুনের সাথে সাংবাদিকদের সংশ্লিষ্টতা যদি পেত, তা এতদিনে প্রকাশিত হতো। যদি নাই পেয়ে থাকে, তাহলে ঢালাওভাবে পিআইডি কার্ড স্থগিত করার কারণটাকে আপনি কিভাবে দেখছেন? আমার প্রথম প্রশ্ন। সাথে আরেকটি প্রশ্ন করতে চাই যে বর্তমান সরকারের কিংবা যে কোনো সরকারের পক্ষের যদি সাংবাদিকের পরিবার না হয়, তাহলে তিনি পেশাগত দায়িত্ব, তার সাংবাদিকতা করতে পারবে না,
এই জায়গাটাকে আপনি কেমন ভাবে দেখেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেহেতু আপনি বলতে চাচ্ছিলাম না, তারপর আপনি যেহেতু প্রশ্ন করেছেন যে সচিবালয়ে আগুনকাণ্ড। সচিবালয়ে আগুনকাণ্ডের প্রেক্ষিতে আমরা দেখেছি যে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করে দিয়েছেন। আপনি জেনে অবাক হবেন। আমি সবসময় এই সরকারের সমালোচনা করব, আবার সরকারের পজিটিভ গুলো আমাকে তুলে ধরতে হবে। কারণ আওয়ামী লীগের আমলে এই দীর্ঘ ১৭ বছর আপনি কি মনে করেন ৮,০০০ সাংবাদিক লাগে সচিবালয়ে বিট করে? তো এখন ৮,০০০ সাংবাদিক যদি সচিবালয় আপনার এটা কি? তার মানে এখানে সাংবাদিকদের ভিতরে অপসাংবাদিক ঢুকে গেছে। রাজনৈতিক বেড়াজালে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে বিভিন্ন তারা কার্ড নিয়ে এটাকে তাদের যখন তাদের কাজ থাকে তখন আসে তদবির বাণিজ্য বিভিন্ন ধরনের যাই বলেন না কেন। এই সমস্যা নিরসনের ধরনের আপনার অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার এসেছে এবং খুব নতুন যে সময় সচিবালয়ে আগুনকাণ্ড ঘটেছে তখন সরকার বিভিন্ন ধরনের ফ্যাসিস্টদের যে দেশের এবং দেশের বাহিরে বিশেষ করে সচিবালয়ে বিভিন্ন ধরনের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মোকাবেলা করতে তাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে। যার প্রেক্ষিতে তারা কিন্তু তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত নিয়েছে। আমি সচিবালয়ে আগুনকাণ্ডে সাংবাদিকদের যে কাজ স্থগিত করেছে সেটাকে আমি পজিটিভ নেব। আপনার কথা দ্বিমত করি এই জন্য, কারণ ওখানে যে এতগুলো সাংবাদিক, ঠিক আছে, তাই যার প্রেক্ষিতে সচিবালয়ে কে কোন সময় কি আগুনকাণ্ড ঘটিয়েছে, সাংবাদিকরা ঘটিয়েছে এটা কিন্তু সরকার বলে নাই। কিন্তু সরকার তো একটা শৃঙ্খলার বিধান আনতেছে। সচিবালয়ে কে আসবে কে যাবে এটা সরকারের নজরে থাকবে, সরকারের অনুকূলে থাকবে, সরকার তাদের নিয়ন্ত্রণে নিতে হচ্ছে। আর সরকারের নিয়ন্ত্রণে থাকলে আমি মনে করি সচিবালয় একটি স্পর্শকাতর এলাকা, যেহেতু এখান থেকেই সারা বাংলাদেশ পরিচালিত হয়ে থাকে, সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। তাই সচিবালয় যদি কোনো একজন আনাগোনা যদি এই যে অপরিচিত লোকের আনাগোনা সাংবাদিকরা আলার হয়ে যাচ্ছে, সেই কারণেই কিন্তু যেহেতু আগের শেখ হাসিনা সরকার নাই, যেহেতু শেখ হাসিনার আমলে কার্ডগুলো দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে সরকার তাৎক্ষণিক কে কোন মাইন্ডের কে কর উদ্দেশ্য সেটা তারা বুঝতে পারেনি। কারণ এটা বোঝা এত দ্রুত সম্ভব না। যার প্রেক্ষিতেই আমি মনে করি ব্যক্তিগত মত সরকার ওই সকল সাংবাদিকদের টোটাল সাংবাদিকদের কাজ স্থগিত করেছে। এবং আপনি যেমনটা বলেছিলেন যে বাড়ি বাড়ি গিয়ে গেছে, হ্যাঁ বাড়ি বাড়ি গিয়ে এনএসআই গিয়েছে, আমি সেটা জানি। এবং বিভিন্ন সাংবাদিকরাও বিভিন্নভাবে আমাকে ফোন করেছেন এবং আমি বলেছি এটা হচ্ছে কি যারা প্রেস এগ্রিগেশন কার্ডধারী, যারা সচিবালয়ের মেয়াদ পূর্ণ কার্ড আছে তাদের আছে, প্রত্যেকের বাড়ি বাড়ি গেছে। এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে, তথ্য মন্ত্রণালয় নাই। তথ্য মন্ত্রণালয় একটা আপনার চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সচিবালয়ে প্রবেশের জন্য এরা সচিবালয়ে প্রবেশ করতে পারবে। ওটারই আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাচাই বাছাই করে। যাচাই বাছাই করার জন্য বিভিন্ন জায়গায় সরকার ঝাড়ে ঝাড়ে মনে করছে যে আমি এর ভেরিফিকেশন করি, সেই বাসায় গিয়ে এগুলো করেছে। এবং এখন যে একটি ওই যে রেজাল্টটা কিন্তু এখনো আসেনি, যেটা বাড়ি বাড়ি গেছে। এখন যে সচিবালয়ে যে 623 সম্ভবত এরকম একটি সিরিয়াল সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে ওখানে গিয়ে একটা তালিকা আছে। এখন আপনি যে আমাদেরকে যে তথ্য মন্ত্রণালয় যে কার্ডটা দিবে, আমাদের 3 বছর মেয়াদী যে আমাদেরকে কার্ডটা দেয়, এবং সেটাও কিন্তু একটা সরকার এবং তথ্য মন্ত্রণালয় একক নেতৃত্বে সেটা দিচ্ছে না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাংবাদিকদের কিছু প্রতিনিধিদের সমন্বয়ে কিন্তু একটা কমিটি হয়েছে, এবং সেই কমিটিতে কিন্তু সব পাস হয় যে এই যেমন ইনি কালাম, উনি কোন পত্রিকায় কাজ করে, ওনার সাংবাদিক ব্যাকরণ কি, উনি কোন মাইন্ডের, সবগুলো দেখে হাউজে পাস হয় এবং সবার রেজলিউশন হয়, সবার স্বাক্ষরে পাস হয়, তখন তারা কিন্তু 3 বছর মেয়াদী কিন্তু একটা কার্ড দেয়। এখন প্রাথমিক পর্যায়ে আগে যে 623 জন সামথিং এইগুলো আগের মতোই বহাল আছে, ওভাবেই আনাগোনা করে। এখন নতুন কোনো সিদ্ধান্ত গৃহীত হয় নাই। বাংলাদেশের সাংবাদিক হওয়া সহজ, সাংবাদিকতার পত্রিকার মালিকানা হওয়াও খুব সহজ, এবং তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে 3,500-এর উপরে বাংলাদেশে পত্রিকা, কিন্তু কতটি প্রকাশ হয় তা আপনিও জানেন, আমিও জানি, জনগণও জানে। এই যে পত্রিকার মালিকানা নিয়ে পত্রিকা প্রকাশ না করা, কিংবা টিভির মালিকানা নিয়ে ঠিকঠাক বেতন ভাতা সেই সকল কর্মচারীদেরকে না দেওয়া, এই সকল বিষয়গুলোতে কি আপনারা সোচ্চার হতে পারেন না? আমরা দেখতে পাচ্ছি যে এরকম অনেক পত্রিকার মালিক দিতে পারে না, এবং যে ওখানে চাকরি করে সেও জানে যে এটা দিতে পারবে না। মালিক এবং ওই প্রতিনিধির সমন্বয়ে কিন্তু মানে একটি বেতনাদির বিষয়ে কিন্তু একটা ফয়সালা হচ্ছে, ঠিক আছে, এটা সরকারও জানে এবং প্রতিনিধিও জানে। আপনি যেটা বলছেন যে মূল পেশাদার যারা পত্রিকা গণমাধ্যম প্রতিষ্ঠান রয়েছেন, যদি কেউ 3 মাসের বেতন দেওয়া হয় না, 4 মাসের বেতন দেওয়া না, এই যারা দেয় না, যেই হাউসগুলো দিচ্ছে না বা পাচ্ছে না, এই বিষয়ে কিন্তু আন্দোলন হচ্ছে। ইতিমধ্যে 5 আগস্টের পরবর্তী সময় যারা বেতন পায়নি, বেতন নিয়ে গড়িমসি করছে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা এবং বিভিন্ন সাংবাদিক নেতারা তাদের কাছে শরণাপন্ন হয়েছে এবং সেই পত্রিকা প্রতিষ্ঠানে গিয়েছে এবং সেখানে সমস্যা সলভ হয়েছে। আমি মনে করি যে 5 আগস্টের পরবর্তী সময়ে কিন্তু অনেক সমস্যাই সলভ হয়েছে। বাকিটাই আমি মনে করি যে একটি গণতান্ত্রিক সরকার আসলে একটি জবাবদিহির ভিতরে আসবে। আমি মনে করি যে তখন আমি আশা রাখি, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি মনে করি যে
তখন জবাবদিহি জনগণের সরকার আসবে, তখন সব কিছুই একটি জবাবদিহির আওতায় চলে আসবে। আমি মনে করি যে সকলে প্রাপ্য অধিকার পাবে বলে আমি মনে করি। জানতে চাই দেশ নিয়ে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে কতটুকু আশাবাদী? এই যে 17 বছর আন্দোলন সংগ্রাম আমি 5 আগস্ট শুধু যে শেখ হাসিনার পতন হয়েছে ওদিনকে আন্দোলন হয়েছে আমি সেটা বলবো না। দীর্ঘদিনের মানুষের যে একটা মহান একটা ছিল যে গণতান্ত্রিক একটি সরকার। ইতিমধ্যে প্রফেসর ডক্টর ইউনূস তিনি গর্ব করে বলেছেন যে সামনে একটি উৎসবমুখর নির্বাচন হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে একটি প্রশংসার সে দাবি রাখে এই নির্বাচন একটি প্রশংসনীয় নির্বাচন হবে এবং এই দেশের মানুষ ডক্টর ইউনূসের প্রতি ভরসা রাখছে। বিএনপি একটি জাতীয় বাংলাদেশের প্রতি এখন গণতান্ত্রিক যদি কোনো একটি রাজনৈতিক দল বলেন সেটা সর্ববৃহৎ গণতান্ত্রিক দল বিএনপিকে বলা যাবে। তারপরে জামায়াতে ইসলামী আছে, অন্যান্য এনসিপি আছে, অন্যান্য সবাই চায় কিন্তু নির্বাচনমুখী নির্বাচনিক হাঁটছে। কিন্তু এক একজনে এক এক ধরনের মন্তব্য করে, কেউ নির্বাচনের কৌশলে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কেউ পক্ষে নিচ্ছে এবং সবাই কিন্তু নির্বাচন চাচ্ছে। কিন্তু সব রাজনৈতিক দলের বক্তব্য কিন্তু এক নয়। সব রাজনৈতিক দলের যদি বক্তব্য এক হয় তাহলে তো গণতন্ত্রের সৌন্দর্য থাকে না। সেই প্রেক্ষিতে আমি মনে করি যে ফ্যাসিস্ট ব্যতীত এই দেশে একটি নির্বাচন হবে এবং দ্রুত একটি জনগণের ভোট প্রয়োগের মাধ্যমে একটি সরকার আসবে, সেই অধীর আগ্রহী বসেছে এবং এই সরকার এবং নির্বাচন কমিশন সেই দ্রুত একটি সুন্দর উৎসবক নির্বাচন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাই বর্তমানে সাংবাদিক হিসেবে বা গণমাধ্যম কর্মী হিসেবে দেশের পরিস্থিতি নিয়ে, দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কতটুকু আশাবাদী? জি ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে জনমনে এই ধরনের প্রশ্ন ছিল, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন যে সামনে নির্বাচনকে ঘিরে এই দেশের জনগণ যে একটি আতঙ্ক, যে বিশৃঙ্খলা হওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা দেখেছি যে এই প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে একজন থানার ওসি সেটাও লটারির মাধ্যমে হয়েছে এবং ডিসি লটারির মাধ্যমে হয়েছে, ইউনো লটারির মাধ্যমে হয়েছে। অর্থাৎ অনেক রাজনীতিবিদদের অনেক অভিযোগ রয়েছে যে অমুক দলের অমুক দলের ডিসি, অমুক দলের ইউনো, অমুক দলের আপনার এসপি, অমুক দলের ডিসি। তো এই ধরনের জনমনে বিভিন্ন ধরনের একটা বিভ্রান্ত ছিল। এই বিভ্রান্ত নিরসনে এই বর্তমান সরকার সকল এই প্রশাসন একদম ঢেলে সাজিয়েছে, লটারির মাধ্যমে সাজিয়েছে, যাতে কেউ বলতে পারে না কার পক্ষপাতিত্ব নির্বাচন হয় এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়। আমি মনে করি যে অতীতেও অন্য নির্বাচনে এরকম কিন্তু লটারির মাধ্যমে কোনো কিছু হয় নাই। কাজেই এই প্রফেসর ডক্টর ইউনূস নেতৃত্বাধীন এই সরকার আমি মনে করি কোনো রাজনৈতিক দলের পক্ষে সরকার নয়, সেটি একটি গণতান্ত্রিক সরকার হাতে তার এই সঠিক প্রয়োগের মাধ্যমে এই দেশের যে প্রশাসন যে রদবদল করেছেন তাতেই আমি ধরে নিলাম যে এটা একটা প্রশংসার দাবি রাখি। তাই মনে করি যে সামনে নির্বাচনে কোনো বিশৃঙ্খলা অপশক্তি যদি করে সে ব্যাপারেও আমি মনে করি যে সরকার যথেষ্ট সতর্ক রয়েছে এবং কোনো বিশৃঙ্খলা হবে না এবং উৎসবমুখর একটি নির্বাচন হয়ে বাংলাদেশ। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে দুটো প্রতীকই চিনে এসেছে, নৌকা আর ধানের শীষ। সামনের নির্বাচনে আসলে একটি প্রতীক থাকবে না এখন পর্যন্ত সেটি বলা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন যে ওয়েবসাইট নির্বাচন কমিশনের সেই ওয়েবসাইট থেকেও প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে যদি আমি ভুল না করি। তো সেই জায়গাটা থেকে একটা বিশাল চেঞ্জ গ্রামগঞ্জে, আপনার এবং আমাদের দুজনের বাড়ি গ্রামে। তো গ্রামের পরিবেশটা আসলে কেমন বুঝতে পারছেন যে এই যে একটা দীর্ঘদিনের একেবারে দীর্ঘ সময়ের তাদের চেনা দুটো প্রতীক, একটি থাকবে না আরেকটি থাকছে, সেকেন্ড অপশন হিসাবে কাদেরকে বেছে নিতে পারে বলে আপনার মনে হয়? হ্যাঁ ধন্যবাদ। আপনি কিন্তু সত্যই একটি কথা বলেছেন যে নির্বাচন কমিশনের ইসির পক্ষ থেকে আজকে কিন্তু অলরেডি বলেও দিয়েছে যে যে স্থগিত প্রতীক আগামী ব্যালট বাক্সে থাকবে না, সেটা পরিষ্কার করে বলে যেমন সত্যিই বলেছেন। এই দেশে আপনি যে নৌকা এবং ধানের শীষ এই দুইটার বিষয়ে বলেছেন আপনি কিন্তু অসত্য বলেননি। এদেশের মানুষ আমি মনে করি যে কোনো প্রতীকের কোনো দোষ নাই। এই দেশে ধানের শীষ বলেন, নৌকা বলেন, কোনো প্রতীক কোনো দোষ করেনি। কাজেই আপনি একটি রাজনৈতিক দলেরও কোনো কিন্তু দোষ দেখি না। আমি মনে করি যে এই রাজনৈতিক দল যারা পরিচালনা করে, রাজনৈতিক দলের নির্বাহী প্রধান যিনি থাকে, যার নেতৃত্বে এই দল পরিচালনা হয়ে থাকে, সে দলের প্রতি দল যদি সে সঠিকভাবে তার দলটা পরিচালনা করতে না পারে, ক্ষমতায় আগলে রাখার জন্য যদি জনগণের বিরুদ্ধে চলে যায়, আমরা দেখেছি 5 আগস্টের পরে হেলিকপ্টার থেকে গুলি করার আমরা বিষয় দেখেছি। আমরা দেখেছি যে ক্ষমতা আগলে রাখার জন্য ডাইরেক্ট পুলিশ প্রশাসনকে, ঠিক আছে, পুলিশ প্রশাসনকে মানে গুলি করার অর্ডার দেওয়া হয়েছে ছাত্র জনতাকে। তাই সেই ক্ষেত্রে সেই দলের প্রধানের প্রতি এদেশের মানুষ যে এমন ক্ষোভ ঘৃণা জন্মেছে, ভাগ্য ভালো জনগণের সে সরকার এই দেশের যে তখন সেনাবাহিনী নেতৃত্বে
তাকে শান্তিপূর্ণভাবে কিন্তু পলায়ন করার সুযোগ করে দিয়েছে। এটা আমি মনে করি যে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ হত্যাযোগ্য বিশৃঙ্খলা আমরা বাংলাদেশের জন্য একটা নিন্দনীয়, আমাদের অতীত অধ্যায় আছে। আমরা আহ, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে দেখেছি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছি, তাদের নির্মম হত্যাকাণ্ড। এরকম যাতে বাংলাদেশে যে পুনরাবৃত্তি না হয় সেটা আমি সকলেই চাই। আপনি বলছেন যে তৃণমূল পর্যায়ে যে এই দুই প্রতীকের প্রতিক্রিয়া কি জনমনের যে নৌকা এবং ধানের শীষ, এটা তো জনগণের যার ভিতরে তো গাথাই আছে, কিন্তু সব কিছুই কিন্তু একটি বিশ্বে নেয় বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটি পরিবর্তন তো হবেই। যেমন আপনি মনে করেন এদেশে তো আপনি কোরআন ব্যতীত অনেক কিছুই পরিবর্তনযোগ্য। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জনগণ আস্তে আস্তে, জনগণ তো ওই নৌকাকে ঘৃণা করেনি, জনগণকে ওই নৌকা পরিচালনা করার প্রেক্ষিতে ওই দলের সভাপতি শেখ হাসিনা তার কর্মযজ্ঞের কারণেই নৌকা এখন বাংলাদেশে একটা ঘৃণিত মানে আস্থা হিসেবে পরিণত হয়েছে। তবে সবাই এখনো আওয়ামী লীগ যারা করে তারাও কিন্তু নৌকায় ভোট দেওয়ার জন্য তারাও কিন্তু আগ্রহী আছে। যেমন তারেক রহমান সেটা বলেছেন যে আগে ব্যক্তি, অর্থাৎ আপনি তারেক রহমান মনোনয়ন দেওয়ার আগেও চিন্তা করছে, এবং সে একটা ওই যে আপনার তার বেগম খালেদা জিয়ার ওখানে আপনার মনোনয়ন পদ্ধতির সাথে বৈঠক করেছে, এবং সেখানে বলেছে যে আমি মনোনয়ন দেব ওই ব্যক্তিকে, শুধু সে দলের ত্যাগ দেখবেন, আবার ওই এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে কতটুকু, ওই এলাকার সমস্যা কী, সে সমস্যা নিরসনে তার তার যোগ্যতা কতটুকু, সে সমস্যা নিরসন করতে পারবে কিনা, এবং সমস্যার কী কী সমস্যা সেটা নির্ধারণ করতে পারে কিনা। এই ধরনের যোগ্য ব্যক্তি, সে যদি নতুন হয় পুরাতন হয় যেই হোক না, ওই যোগ্যতা যে রাখে তাকেই কিন্তু তারেক রহমান মনোনয়ন দেবে। এবং ইতিমধ্যেই তারেক রহমান কথা রেখেছে, এবং দ্বিতীয় দফায় প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় মনোনয়ন দেওয়া হয়েছে, যোগ্য প্রার্থীকে আমি মনে করি মনোনয়ন দিয়েছে, এবং বাকি কিছু আসনে দেয়নি। হয়তোবা জোটদের সাথে যোগ্যতা আন্দোলন যারা করেছে তাদের জন্য হয়তোবা রেখেছে, এবং তাদের সাথে যদি বেটে বলে না মেলে আমি মনে করি ওই এলাকায় বিএনপি যিনি জনপ্রিয় তাকেই মনোনয়ন দেবে। আমি মনে করি একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আছি। সংবাদ মাধ্যম নিয়ে কথা বললাম, দেশ নিয়ে কথা বললাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জানতে ইচ্ছে করছে, যারা আমরা সাংবাদিক তারা সারাক্ষণই সংবাদের পিছনে আমাদের দৌড়াতে হয়, নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, তবুও মানুষের চোখে, মানুষের কাঠগড়ায় আমরা অনেক সময় অপরাধী হিসেবে দাঁড়াই, অনেক সময় আমাদেরকে ট্যাগিং করা হয়। আপনাকে নিশ্চয়ই ট্যাগিংয়ের শিকার হতে হয়েছে বা ভবিষ্যতে হবে হয়তোবা। তো দুটো প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। ট্যাগিংয়ের বিষয়টিকে কিভাবে দেখেন, আর দ্বিতীয়টি হলো পরিবারকে সময় দেওয়া হয় কিনা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি আপনার এই অত্যন্ত গঠনমূলক একটি কথা বলেছেন যে আমি মানুষের কর্মযোগ্যটাকে প্রাধান্য দেওয়া উচিত। ট্যাগিংয়ে আমি সম্পূর্ণভাবে এটাকে আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। যেমন আপনি একজন সাংবাদিক, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন, আপনার এই যোগ্যতাকে ভয় পেয়ে আরেকজন সাংবাদিক বা একটি মহল আপনার ট্যাগিং করে আপনাকে মানে হালকা করা যায় কিনা, আপনাকে ওই পেশা থেকে আপনাকে দূরে রাখার যে অপশক্তি প্রয়োগের যে একটা প্রচলিত যে প্রথা, সেটা আমি মনে করি যে ওইটাকে আমি ঘৃণা করি, প্রত্যাখ্যান করি। এখান থেকে আমাদেরকে বেরিয়ে হয়ে আসতে হবে। পরিবার বলতে আপনি তো নিশ্চয়ই একজন সাংবাদিক, আপনি তো বোঝেন যে এই পেশাটা এমন একটি পেশা, পরিবারকে বাসা থেকে বলে আসি যে আমি আজ দ্রুত চলে আসবো, 10টায় চলে আসবো, অনেক সময় দেখা যাচ্ছে 1টা বাজে, 1:30 বাজে। পরিবারকে একেবারে এই যে পেশাটা, সাংবাদিকতা পেশাটা, এটা একটা সম্পূর্ণ এটা শারীরিক কোনো শক্তির কাজ নয়, এটা সম্পূর্ণ মেধার বিকাশে এটা কাজ করতে হয়, চিন্তা চেতনার ভিত্তিতে থাকতে হয়, এবং দেশের সার্বিক পরিস্থিতি সবসময় অবলোকন করতে হয়। সেই প্রেক্ষিতে এই পেশাটায় আসার পর থেকে পরিবারকে যে এই সময়টা দেওয়ার দরকার, দুঃখজনক হলো সত্য, ওইটা এমনভাবে দেওয়া হয় না, এবং পরিবারও সেটা বুঝে মেনে নেয়। এটা এইভাবেই জীবন চলে ইনশাআল্লাহ। একেবারে সর্বশেষ দেশবাসী এবং মোহনা টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। মোহনা টেলিভিশনের মাধ্যমে আমি দেশবাসীর জ্ঞাতার্থে আমি একটি কথাই বলতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সারা বাংলাদেশে যে একটি মানুষের ভিতরে যে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলছে, মানুষ কখন ভোট দিতে যাবে, দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, তাদের সঠিক ভোটটা প্রয়োগ করতে পারেনি। মানুষের ভিতরে যে এই যে একটা আনন্দ উচ্ছ্বাস, আমি মনে করি সরকারের প্রতি আমার আহ্বান থাকবে যে জনগণের যে আশা, যে একটি সুন্দর উৎসবমুখর পরিবেশে যে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, পছন্দের দলকে ভোট দিতে পারবে, এবং সেটা সুষ্ঠু পরিবেশ যাতে এই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যাতে বহাল থাকে। এবং আমি মনে করব যে এই দেশের গণতান্ত্রিক মানুষ, এই দেশের সাধারণ জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভোট দিতে যাবেন, এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আপনারা গণতন্ত্রকে আরও একটু সুসংগঠিত করবেন, এবং আপনারা পরবর্তী বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে
কারা এই দেশের যোগ্য তাদেরকে ভোট দিয়েই দেশের মালিকানা ফিরিয়ে দেবেন, সেটাই প্রত্যাশা রাখি। প্রিয় দর্শক, শুনছিলাম একজন এমন ব্যক্তির কথা এতক্ষণ, যিনি সাধারণ গণমাধ্যম থেকে শুরু করে সাংবাদিক নেতা, যার সাথে সমস্ত পদবি যায়, এবং আপনারা দেখতে পেয়েছেন কোনো প্রশ্নেই আমি কিন্তু কার্পণ্য করিনি। একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়েছি, জানার চেষ্টা করেছি সাংবাদিকতার একাল সেকাল, বর্তমান কাল, রাজনীতি, অর্থনীতি, দেশের অবস্থা, সাংবাদিকদের বর্তমান সার্বিক অবস্থা, সব কিছু তিনি কিন্তু স্পষ্ট উত্তর দিয়েছেন এবং অনেকটাই আমার মনে হয় খোলামেলা আলোচনা করেছেন। আপনারা জানেন প্রতিটি পর্বই আমি একটি কোড করি এবং একটি কোড লাইন ধরি। আজকে তার বক্তব্যে যেই কোডটি আমি ধরতে চাই এবং যেটি আমার সবচেয়ে ভালো লেগেছে, অনেক সাংবাদিক নেতা আছেন যারা সাংবাদিকতা করা ছাড়াই নিজেদেরকে সাংবাদিক নেতা হিসেবে পরিচয় দিয়ে নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিল করছেন। আমরা চাই আপনি প্রথমে গণমাধ্যম কর্মী হন, তারপর সাংবাদিক হন, তারপরে সাংবাদিক নেতা হন। যদি আপনি সাংবাদিক হওয়ার আগেই সাংবাদিক নেতায় পরিণত হন, তাহলে কিন্তু সাংবাদিকদের দুঃখ, কষ্ট, বেদনা, এই জায়গাগুলো আপনি বুঝবেন না, আপনার কাছে পৌঁছাবে না। অতএব আগে আমাদের সকলকে প্রচার মাধ্যম কর্মী না হয়ে গণমাধ্যম কর্মী হওয়া উচিত। আজ এ পর্যন্তই। নতুন কোনো অতিথি, নতুন কোনো পর্ব, নতুন কোনো স্থানে, নতুন কোনো ভাবে, নতুন কোনো প্রশ্ন নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মোহনা টিভির সঙ্গেই থাকুন।